এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সাদা কাপড় দিয়ে ঢাকা থাকায় লাশের একাংশ দেখার সুযোগ নেই। চারিপাশে কান্নার শব্দ, ফিসফিস করে কথা বলার শব্দ, কেউ নিচু স্বরে দোয়াও পড়ছে। স্নেহা নির্বিকার দৃষ্টি মেরে দেখে চারিপাশটা। খালু বাদে বাকি সবগুলোই তার জন্য নতুন মুখ। নিজের খালাতো বোনটাকেও তার চিনতে অসুবিধা হচ্ছে। খুব ছোটবেলায় শেষবার দেখেছিল সে। স্নেহা নিঃশব্দে এই বাড়িতে প্রবেশ করার পর থেকেই কারো চোখে না পড়ার মতো করে এক কোণে দাঁড়িয়ে আছে। তাকে এখনো খালু অথবা খালাতো বোন রাউফা লক্ষ্য করেনি। উঠোনের ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে সবাইকে দেখতে ব্যস্ত স্নেহা হঠাৎ দেখে ঘর থেকে রাউফা কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে আসছে। রাউফাকে ধরে আটকানোর চেষ্টা করছে দুজন অপরিচিত মহিলা, কিন্তু আটকানো সম্ভব হচ্ছে না। উল্টো মেয়েটার গগনবিদারী চিৎকারে চারিপাশ ভারী হয়ে উঠছে। স্নেহা অবাক হয়ে লক্ষ্য করে যে দৃশ্যটা দেখে উপস্থিত অনেকেরই চোখে জল চলে এসেছে। সেই দৃশ্য দেখেও তার কিছু অনুভব হচ্ছে না। কিছু না বলতে একদমই কিচ্ছু না, কেবল নিষ্প্রাণ দৃষ্টি মেলে দেখছে সে। একটা মাহারা মেয়ে হয়ে তার রাউফার কান্না দেখে হৃদয়ে কষ্ট অনুভব হওয়ার কথা, কিন্তু তার হৃদয়ে সবসময়ের মতো আজও শূন্যই অনুভব হচ্ছে। রাউফাকে দেখতে ব্যস্ত স্নেহা লক্ষ্যই করল না কখন তার পাশে এসে একজন যুবক দাঁড়িয়েছে। হুট করে সেই যুবকের ডাক শুনে সে ঘাড় ঘুরিয়ে তাকায়। নিতুনের বয়সী একটা ছেলে শুকনো মুখে তাকে স্নেহাকে পরখ করতে করতে প্রশ্ন করে, তুমি স্নেহা আপু? প্রথম দেখায় ছেলেটাকে চিনতে অসুবিধা হলেও স্নেহা আন্দাজ করে নেয় ছেলেটা কে হতে পারে। সে প্রশ্ন করে, আফিয়াত? রাফিয়াত মাথা নেড়ে হ্যাঁ বলে। স্নেহা ভালো করে দেখে নেয় নিজের খালাতো ভাইকে। বেশ বড় হয়ে গিয়েছে, চেহারার আদলটাও খালুর সঙ্গে মিলে। তবে খালুর চেহারায় মায়ার ছাপ নেই বিশেষ, কিন্তু রাফিয়াতের মুখ জুড়ে আদরে মায়ার ছাপ মিশে আছে। হয়তো বাড়ির ছোট বলে একটু আহ্লাদিগুছের মুখ তার। স্নেহাকে তাকিয়ে থাকতে দেখে রাফিয়াত তীব্র মন খারাপের সুরে বলে, আম্মু তোমাকে খুঁজেছিল, তোমাকে শেষবার দেখতে চেয়েছিল, কিন্তু সময় পেল না। স্নেহা কিছু বলে না, নীরব রয়। এসব শুনে নিজের মনের মায়ার উদ্রেক হতে দেয় না সে, বরং ব্যাপারটাকে জীবনের অংশ ভেবে সে নীরবে মেনে নেয় যে তাকে নিয়ে একদণ্ড ভাবার একমাত্র মানুষটাও পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। স্নেহা নীরব থাকলেও রাফিয়াত নীরব থাকতে পারে না। বিরতিতে যাওয়া কান্নাটা আবার উতলে বেরিয়ে আসে। নিজের সামনে দাঁড়িয়ে থাকা আম্মুর প্রিয় মানুষকে আকস্মিক জড়িয়ে ধরে সে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আম্মু সবসময় তোমার কথা বলতো আপু, সব সময়। রাফিয়াতের কান্নার শব্দে আশেপাশের মানুষের মনোযোগ এবার তাদের দিকে স্থির হয়। একে তো রাফিয়াতের এরকম আকস্মিক জড়িয়ে ধরায় স্নেহ সংকোচে পড়ে গিয়েছে, তার উপর আশেপাশের মানুষের মনোযোগও তাকে তীব্র অস্বস্তিতে ফেলে দিচ্ছে। কি এক যন্ত্রণা! সান্ত্বনা টান্তনা দিতে শিখেনি স্নেহা, কখনো দেয়নি। কিন্তু বাচ্চা ছেলেটাকে চাইলেও ঠেলে দূরে সরিয়ে দেওয়া সম্ভব নয়। সান্ত্বনা দিতে না জানা স্নেহা চুপ থাকাটাই শ্রেয় মনে করে, কিন্তু সে নিস্তার পায় না। রাফিয়াতের কান্নার সাথে এতক্ষণে রাউফাও তাকে দেখে ফেলেছে। ঝড়ের গতিতে মেয়েটা ছুটে এসে স্নেহাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরপর আকস্মিক আলিঙ্গনে স্নেহার এবার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। সে অভ্যস্ত নয় এসবে। দুই ভাই বোন মিলে তাকে কেন জড়িয়ে ধরে আছে? স্নেহার সঙ্গে এদের খুব একটা কথাবার্তা অথবা দেখা সাক্ষাৎ কখনোই হয়নি। স্নেহার তরফ থেকে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টও নেই। তাহলে ওরা স্নেহার প্রতি কিসের টান অনুভব করছে? স্নেহা ঠায় দাঁড়িয়ে রয়, কাঁদতে দেয় দুই ভাই বোনকে। নিজে হাত বাড়িয়ে এদের ফেরত জড়িয়ে ধরে না, সেই প্রয়োজনে অনুভব করে না।
রাউফা রাফিয়াতের পিঠে হাত বুলিয়ে দেওয়ার মতো মানুষের অভাব নেই। তাছাড়া খালামণি মারা গেলেও খালু এখনো এদের মাথার উপর আছে। ভদ্রলোক অন্যের সন্তানকে নিজের ঘরে আনার অনাগ্রহ দেখালেও পিতা হিসেবে চমৎকার। নিজের ছেলে মেয়ের যত্নে উনি ত্রুটি রাখবেন না। তাই অহেতুক স্নেহা ভাই বোনদের আশ্রয়স্থল হওয়ার চেষ্টা চালায় না। কেঁদে টেদে নিজ থেকেই একটা সময় ঠান্ডা হয়ে যাবে এরা। বৈশাখ মাসের রাতের আকাশে মেঘেরা ভিড় করেছে। প্রকৃতি যেন দম চেপে অপেক্ষা করে যাচ্ছে কিছু একটা ঘটার। অ্যাডভোকেট হারুনুর রশিদকে প্রত্যাখ্যান করে অন কেসের প্রসিকিউশন শুরু করেছে কেবল 24 ঘন্টাও হলো না। এর মধ্যেই ভীষণ বাজে একটা অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে তাকে। রাত তখন 10টার উপর বাজে। বাইক নিয়ে বাড়িতে ফিরতে রওনা হয় অয়ন। তবে কিছুক্ষণের মধ্যে সে অনুভব করে পিছনে দুটো বাইক তাকে ফলো করছে। চিন্তার বিষয় হলো বাইক দুটো যেন এক প্রকার তাকে ধাওয়া করছে। বাইক চালাতে চালাতে অয়ন লক্ষ্য করেছে পিছনের বাইক দুটিতে বসা ছেলে চারটা মুখ কেমন যেন কাপড় দিয়ে বাঁধা। অয়ন আঁচ করতে পারছে যে এরা হয়তো এমপি আখতারুজ্জামান সাহেবের লোক। এদের উদ্দেশ্য হয়তো অয়নকে ভয় দেখানো অথবা ক্ষতি করা। তাই অয়ন বাইকটাকে বাসার রাস্তায় না নিয়ে জাহাঙ্গীরনগরের আশপাশ দিয়েই বারবার চক্কর কাটাচ্ছে। এদিকে রাস্তায় তাও মোটামুটি মানুষ আছে, কিন্তু তার বাসার ওদিকে মোটামুটি অন্ধকার এবং নিরিবিলি পরিবেশ। আপাতত ওদিকে যাওয়াটা সেফ নয়। মাথা ঠান্ডা রেখে বাইক চালাতে থাকা অয়ন হঠাৎ উপলব্ধি করে যে তার বাইকের তেল প্রায় ফুরিয়ে আসছে। কি এক মুসিবত! অয়ন এবার এক প্রকার বাধ্য হয়েই বাইকটা রাস্তার এক কোণে থামিয়ে রাখে। নিজেও চটজলদি বাইক থেকে নেমে দাঁড়িয়ে নিজের প্যান্টের একপাশে থাকা পিস্তলটার উপরে হাত রেখে প্রস্তুত হয়ে থাকে। ছেলেগুলো কিছু করার চেষ্টা করলে নিজের নিরাপত্তার জন্য সে পিস্তলটা বের করবে, কিন্তু অয়নকে অবাক করে দিয়ে ছেলেগুলো কিছুই করল না, বরং অয়নের সামনে দিয়েই বাইক চালিয়ে চলে যায়। দুশ্চিন্তায় কপাল কুঁচকে রাখা অয়ন বুঝতে পারে ওদের উদ্দেশ্য ক্ষতি করা ছিল না, বরং ভয় দেখানো ছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের পকেট হতে ফোনটা বের করতে নিয়েই অয়ন একটা পরিচিত নারী স্বরের ডাক শোনে। আপনি এখানে? ঘাড় ঘুরিয়ে তাকাতেই অয়ন দেখে কপালের ভাঁজ পড়া স্নেহের ক্লান্তি মাখা মুখখানি। অপ্রত্যাশিতভাবে দেখা হয় অয়নও অবাক হয়ে বলে, আরে মিস, আপনি এখানে? স্নেহা অয়নের থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল। সে 2 কদম এগিয়ে এসে জবাব দেয়, এটা আমার ক্যাম্পাস। অয়ন অবাক হয়ে নিজের হাত ঘড়িতে সময় দেখে নিয়ে জিজ্ঞেস করে, আপনার রাতেও ক্লাস থাকে? স্নেহা বিরক্তি নিয়ে নীরবে তাকিয়ে রয় অয়নের পানে। অয়ন বুঝতে পারে সে ভুল প্রশ্ন করে ফেলেছে। মনে মনে নিজের প্রতি বিরক্ত হয় সে। সারাদিন সবার সামনে তো তার মাথা এবং মুখ ঠিকঠাকই চলে। এই মেয়ের সামনে এলেই এসব এম্বারেসিং সিচুয়েশনে কেন পড়তে হয় তার? নিজেদের মধ্যকার এই অস্বস্তিকর ভাবটা দূর করতে অয়ন কথা ঘুরিয়ে প্রশ্ন করে, আপনি বাসায় ফিরছিলেন? অয়নের প্রশ্নের পিঠে স্নেহার খেয়াল হয় হলের কথা। বগুড়া থেকে ফিরতে গিয়ে রাস্তায় জ্যামে পড়েছিল সে। প্রায় 2 ঘন্টা শুধুমাত্র জ্যামে বসেই কাটাতে হয়েছে তার। কিন্তু বাস থেমে থাকলে কি হবে, সময় তো থেমে থাকেনি। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে প্রায় 10:30টার উপর বেজে গিয়েছে। হলের গেট ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। হলে প্রবেশ করতে হলে এখন বেশ ঝামেলা পোহাতে হবে তার। স্নেহা কপালে সামান্য চিন্তার ছাপ নিয়ে আনমনে জবাব দিয়ে বসে, হলে ফিরছিলাম। অয়নকে অবাক দেখায়। থানায় স্নেহা যেই বয়ান দিয়েছিল সেই অনুসারে তো স্নেহার বাসায় থাকার কথা, তাহলে হলে ওনার কি কাজ? অয়ন প্রশ্ন করতে গিয়েও থেমে যায়। ব্যাপারটা হয়তো স্নেহার ব্যক্তিগত। কিছু জিজ্ঞেস করলে মিস মাইন্ড খেয়ে যেতে পারেন। তাই অয়ন স্বাভাবিক ভঙ্গিতেই বলে, অনেক রাত হয়ে গিয়েছে তো, হলের গেট তো সম্ভবত বন্ধ করে দিয়েছে, এখন কি করবেন? স্নেহার ধ্যান ভাঙে। চিন্তার জগৎ থেকে বেরিয়ে এসে অয়নের প্রশ্নের পিঠে জবাব দেয়, অসুবিধা নেই, আমি ব্যবস্থা করে ফেলবো। জরুরি কারণ দেখালে হলে প্রবেশের অনুমতি দিয়ে দেবে। আকাশ অন্ধকারের চাদর টেনেছে বহু আগেই। মেঘগুলো নিচে নেমে এসেছে অনেকটা। বিদ্যুৎ মাঝে মাঝে ঝলকে উঠেছে আকাশের গায়ে। সঙ্গে রয়েছে বজ্রধ্বনি।
স্নেহা নিজের জবাবটুকু দিতেই ধূপ করে কারেন্ট চলে যায়। পুরো রাস্তাটা মুহূর্তে অন্ধকারে ডুবে যায়। না চাইতেও স্নেহা সামান্য চমকে ওঠে। চমকায় অয়নও, কিছুটা বোধহয় ঘাবড়েও যায়। বাতাস তখনও থেমে থাকেনি, উল্টো তার গতি যেন আরো বেড়েছে। অয়ন আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝতে পারে বৃষ্টি নামতে বেশি দেরি নেই। সে কিছুটা চিন্তা নেই বলে, আপনার এখন হলে ফেরা উচিত। বৃষ্টি শুরু হবে এনি টাইম। এখানে আর কিছুক্ষণ দাঁড়ালে নির্ঘাত বৃষ্টিতে ভিজে যাবেন। স্নেহা নিজেও জানে তার এখন ফেরা উচিত। এই লোকের সঙ্গে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলে এভাবেই সে নিজের সময় অপচয় করে ফেলেছে। আর এক মুহূর্তে এখানে অন্ধকারে লোকের সঙ্গে দাঁড়িয়ে থাকার মানে হয় না। স্নেহা নিজের হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট অন করে অয়নকে উদ্দেশ্য করে বলে, যাচ্ছি। ব্যাস এটুকুই, আর কোনো কথা নেই। স্নেহা নীরবে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়। এখান থেকে হলের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 7 মিনিট। একটু দ্রুত পা চালায়। সে বৃষ্টি নামার আগেই হলে পৌঁছানোর লক্ষ্যে। অয়ন নীরবে দেখে স্নেহাকে দ্রুত বেগে প্রস্থান করতে। অয়নের উচিত ছিল নিজের রাস্তা মেপে চুপচাপ বাসায় ফেরা, কিন্তু আশেপাশের আঁধার এবং নির্জন পরিবেশটা তাকে চিন্তায় ফেলে দেয়। মন তাকে অনুমতি দেয় না এভাবে একটা মেয়েকে একা হলে ফিরতে দেওয়ার। যতই সেই মেয়েটা একা চলতে জানুক না কেন, অয়ন নিজের মাঝেই কিছুটা তাগিদ অনুভব করে স্নেহার নিরাপদে হলে প্রবেশ সম্পর্কে নিশ্চিত হওয়ার ব্যাপারে। বাইকের চাবিটা নিজের পকেটে ভরে নিয়ে অয়নও নীরবে আধারে লুকিয়ে চুরিয়ে স্নেহার পিছু নেয়। লুকোচুরি করার কারণ হলো স্নেহার রাগ। অয়নের ধারণা স্নেহা তাকে পিছু করতে দেখলে উল্টোপাল্টা ভেবে রেগে যেতে পারে। 7 মিনিটের রাস্তা স্নেহা 5 মিনিটে অতিক্রম করে ফেলে। হলের গেটের থেকে কয়েক কদম দূরত্বে আসতেই সে হঠাৎ থেমে যায়। চট করে পেছনে ঘুরে নিজের ফোনের ফ্ল্যাশটা তাক করে। মুখে এক ফালি আলো এসে পড়তেই অয়ন অপ্রস্তুত হয়ে পড়ে। তার মুখখানা এখন যেন সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। এই ঠান্ডা আবহাওয়ার মাঝেও তার কপালে ঘাম জমতে শুরু হয়। স্নেহা যদি এখন এখানে তাকে ভুল বুঝে আজে বাজে কথা বলা শুরু করে দেয়, অয়নের ইজ্জত সম্মান সব যাবে। তাহলে মানুষ বলবে পুলিশ হয়ে ভার্সিটি পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করছে ডিসি সাহেবের বড় ছেলে। সিনক্রেটের ভয়ে অয়ন দ্রুত নিজের সাফাই গিয়ে বলে, আপনি হলে ঠিকঠাক পৌঁছাতে পেরেছেন কিনা সেটা মেকশিওর করতে পিছু নিয়েছি, অন্য কোনো কারণ নেই, সত্যি বলছি। স্নেহা নীরবে পরখ করে অয়নের মুখখানা। সে আরো আগেই টের পেয়েছিল যে অয়ন তার পিছু নিয়েছে, তবে উদ্দেশ্য কি সে নিশ্চিত ছিল না। এই মুহূর্তে ভদ্রলোকের চেহারাও যেন এক প্রকার সাক্ষ্য দিচ্ছে যে তিনি সত্যি বলছেন। যদিও এই চিন্তা কিংবা উপকারটুকু স্নেহার প্রয়োজন ছিল না, তবুও সে এই ভালো মানসিকতাকে আমলে নিল। অয়নের দিকে ধীর পায়ে 2 কদম এগিয়ে যায় সে। অয়ন তখন মনে মনে দোয়া করছে, আর যাই হোক এই মেয়ে যেন তার নেক উদ্দেশ্যকে ভুল না বোঝে। অয়নের দোয়া কবুল হয়। স্নেহা তার মুখোমুখি এসে দাঁড়িয়ে কেবল নিজের হাতে থাকা হালকা নীল রঙা ছাতাটা এগিয়ে দেয়। অয়ন অবাক হয়, বিশ্বাস করতে চায় না যে সত্যি দেখছে। স্নেহা ফণিতা না করে বলে, বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, এটা সাথে রাখুন, পরে ফিরিয়ে দিয়েন। অয়ন ধ্যানমগ্ন হয়ে ছাতাটা নেয়। স্নেহার ফোনটাও সেই মুহূর্তে অফ হয়ে যায়। সারাদিনের দৌড়াদৌড়িতে ফোন চার্জ দেওয়া হয়নি। আবারও চারিপাশ অন্ধকারে ডুবে যায়। স্নেহা কথা বাড়ায় না। এই 2 কদমের জন্য তার আলোর প্রয়োজন নেই। অন্ধকারে সে ছুটে হলের গেটের পানে। গেটের ভেতর প্রবেশের ঠিক আগ মুহূর্তে স্নেহা 1 সেকেন্ডের জন্য কি ভেবে যেন ফিরে তাকায়। সে ভেবেছিল অন্ধকারে তার এই ফিরে তাকানো অয়নের চোখে পড়বে না, কিন্তু প্রকৃতির পরিকল্পনা ছিল অন্য। ঠিক সেই মুহূর্তেই আকাশের বিদ্যুৎ ঝলকে চারিপাশটা ক্ষীণ সময়ের জন্য আলোকিত হয়ে ওঠে। বিদ্যুতের ক্ষণিক ঝলকে স্নেহার ফিরে তাকানোটা ধরা খায় অয়নের চোখে। পর মুহূর্তেই চারিপাশটা আবারও অন্ধকারে ছেয়ে যায়। স্নেহা ততক্ষণে হলের গেটের ভেতর চলে গিয়েছে। কেবল অয়নই নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়। 1 সেকেন্ডের দৃশ্যটা হুট করে তার মানসপটে গেঁথে যায় অজানা সময়ের জন্য।
সকালে নাস্তার টেবিলে বসে আছেন ডিসি কামরুল সাহেব এবং ওনার বড় ছেলে ছোট লাল সাহেব। ঘুমে ডুবে থাকায় আজ নাস্তার টেবিলে অনুপস্থিত। দিনটা শুক্রবার হওয়ায় নিতুনের আজ বেলা 12টা পর্যন্ত ঘুমানো নিয়ে কোনো বাধা নেই। নীলা বেগম রান্নাঘরে পরোটা ভাজছেন। ডাইনিং রুমটা ফাঁকা পেয়ে অয়ন সাবধানে নিচু স্বরে নিজের আব্বুকে জানালো গতকালের রাতের সেই 2 বাইকের ঘটনা। কামরুল সাহেবের মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। উনি যা নিয়ে চিন্তা করেছিল তাই হচ্ছে। এমপি আকরাতুজ্জামান সাহেব অয়নকে নিজের শত্রুদের তালিকায় ফেলে দিয়েছেন সম্ভবত। রাজনৈতিক কারো সঙ্গে শত্রুতার সম্পর্কে কখনো ভালো কিছু বয়ে আনে না, কিন্তু কামরুল সাহেবের আইডিওলজি ওনাকে নিজের ছেলেকে এই কেস থেকে সরে আসার পরামর্শ দেওয়ার অনুমতিও দিচ্ছে না। এটা তো অয়নের জব। এখানে ছেলেকে পিছুপা হতে বলার এখতিয়ার উনি রাখেন না। আব্বুকে চিন্তায় চুপ হয়ে যেতে দেখে অয়ন শুধায়, এমপিকে দোষী প্রমাণ করার মতো যথেষ্ট প্রমাণ আমার কাছে মজুদ আছে আব্বু। আমি কেসের কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্তে স্থির আছি। তবু জানতে চাইছি তোমার কি মতামত। ডিসি সাহেব চিন্তাকে পাশ কেটে বলেন, আইন এবং তোমার মন যা বলে তাই করবে তুমি, কিন্তু নিজের সেফটিও মাথায় রেখে চলবে বাবু। আপাতত তুমি একটা রিস্কি সিচুয়েশনে আছো, আশা করি বুঝতে পারছো। অয়ন জানে সিচুয়েশনটা আসলেই রিস্কি। গতকালে তাকে ভয় দেখানো হয়েছে এবং একই সঙ্গে যেন নীরব হুমকি দিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল হয়তো সরাসরি কোনো অ্যাটাক হয়ে বসবে। এমত অবস্থায় অয়নের জীবন ঝুঁকিতে আছে বললে খুব একটা ভুল হবে না। কিন্তু অয়নের বিশ্বাস জীবন মরণ দুটি আল্লাহর লিখিত নিয়মেই হবে। সেটা নিয়ে এত ভাবাভাবির কিছু নেই। ভয় পেয়ে কেস উইথড্র করে ঘরে বসে থাকার থেকে আসন্ন যে কোনো বিপদ মোকাবিলা করাটাই একজন সপুরুষের কাজ। কিন্তু অয়ন আগাগোড়া নিজের নীতিমালায় বিশ্বাসী একজন সপুরুষ। বাপ ছেলের মাঝে আর কোনো বাক্য বিনিময় হওয়ার পূর্বেই নীলা বেগম একটা প্লেটে করে পরোটা নিয়ে হাজির হয়। ওনাকে দেখতেই কামরুল সাহেব এবং অয়ন চেহারায় স্বাভাবিকতা ফিরিয়ে আনেন। এই মানুষটা সারাদিন এই সংসারের মঙ্গলের কথা এবং নিজের স্বামী সন্তানদের ভালো থাকার কথা ভেবে চলেন। তাই ওনাকে অহেতুক বাহিরের এসব ক্যাচালের কথা জানিয়ে দুশ্চিন্তায় ফেলতে চান না ওনার স্বামী এবং বড় ছেলে। নীলা বেগম এসে চেয়ার টেনে বসতে অয়ন চোখ তুলে আম্মুর মুখের দিকে তাকায়। বিপদকে অয়ন কখনো ভয় পায় না, ভয় পেলে কখনো পুলিশের চাকরি সে করত না। তবে তার আম্মুর কষ্টের কারণ হওয়ার কথা ভেবে অয়ন ভয় পায়। আল্লাহ না করুক তার কখনো কিছু হলে আম্মু ঠিক থাকবে না, এবং আম্মু ঠিক থাকবে না এই ভাবনা অয়নকে কখনো শান্তিতে মরতেও দেবে না। নাস্তা করার মাঝেই নীলা বেগম হুট করে লক্ষ্য করেন ছেলে ওনার দিকে কেমন মায়াভরা দৃষ্টি মেলে তাকিয়ে আছে। ব্যাপারটা কামরুল সাহেবও লক্ষ্য করেন। নীলা বেগম হেসে বলে, কি হয়েছে আব্বা? অয়ন ঘাড় ঘুরিয়ে আপুর দিকে তাকিয়ে হেসে বলে, আম্মুকে পেয়ে তুমি জিতেছ আব্বু। ছেলের কথায় কামরুল সাহেব সপ্রতিভ হাসেন। ওদিকে নীলা বেগম কিছুটা লজ্জায় লাল হলেও রসিকতা করে বলেন, এদিকে তোমার এই নিরামিষ আব্বুকে পেয়ে আমি জীবন যুদ্ধে বাজেভাবে ঠকে গিয়েছি। অয়ন মজা পেয়ে হাসতে শুরু করে। হাসেন নীলা বেগমও। কামরুল সাহেবই কেবল জোর করে মুখে হাসি ঝুলিয়ে বসে থাকেন। ছেলেকে নিয়ে দুশ্চিন্তা ওনার মাথা থেকে দূর হচ্ছে না। দুপুর গড়িয়ে তখন ঘড়ির কাঁটা প্রায় 2টোর ঘরে স্থির আছে। রোদের তেজ কিছুটা কমলেও গরমের ক্লান্তি যেন আঠার মতো শরীরে লেগে আছে। স্নেহা কপালের ঘাম মুছতে মুছতে ঢুকলো লোকাল এক মার্কেটের ভেতর। কিছু দরকারি জিনিস কেনার উদ্দেশ্যেই এসেছে সে। একটা মুদির দোকানে দাঁড়িয়ে জিনিসপত্র নিচ্ছিল সে। এর মাঝেই ব্যাগে থাকা তার ফোনটা বেজে উঠল। স্নেহা দোকানদারের সঙ্গে কথা বলতে বলতে ব্যাগ থেকে ফোনটা বের করে। স্ক্রিনে নীলা বেগমের নাম্বার। স্নেহা ফোনটা রিসিভ করার চেষ্টা করতেই টের পেল স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে। বারবার স্ক্রিনে চাপ দেওয়া সত্ত্বেও কাজ হচ্ছে না কোনো। স্নেহা বিরক্তি নিয়ে ব্যাক বাটন চাপে, অতঃপর পাওয়ার বাটন, কিন্তু কোনো কাজ হয় না। ফোনটা পুরোপুরি হ্যাং হয়ে আছে। ফোনটা ব্যাগে রেখে দিয়ে স্নেহা আবার কেনাকাটায় মনোযোগী হয়।
প্রতিদিন এই ফোনের তালবাহানা দেখতে দেখতে সে বিরক্ত। মাঝে মধ্যে মন চায় এক আছাড় মেরে ফোনটাকে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু সকল মনের চাওয়াকে পাত্তা দিতে নেই। তালবাহানা করলেও অন্তত নিজের কাছে একটা ফোন তো আছে, কিন্তু এটা গেলে আপাতত নতুন ফোন কেনা অসম্ভব স্নেহার পক্ষে। তবে স্নেহা মনে মনে ঠিক করে পরবর্তী মাস থেকে টিউশনের বেতন হতে 2000 টাকা সে আলাদা করে জমাতে শুরু করবে। একবার নতুন একটা ফোন কিনে নিলেই তার ঘাট থেকে এই মেয়াদ ফুরিয়ে আসা ফোনের ঝামেলা দূর হবে। কেনাকাটা করে হলে ফিরে ক্যান্টিন থেকে দুপুরের খাবার নিয়ে নিতুনকে পড়াতে আসে স্নেহা। এর মধ্যে ফোনটা নিচ থেকেই বন্ধ হয়ে পড়ে আছে তার ব্যাগের এক কোণে। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়িতে প্রবেশের পূর্বেই স্নেহার চোখে পড়ে বাড়ির নাম ফলকটা। গেটের বাহিরে একপাশে দেয়ালের উপর বড় করে টানানো নাম ফলকে লেখা নীলাঞ্জনা। আজকালকার যুগে বাড়ির এমন টিজি নাম রাখার কারণ ঠিক বুঝে উঠতে পারে না স্নেহার মনে পড়ে নিতনের মায়ের নাম নীলা, তার মানে ডিসি সাহেব বোধহয় নিজের স্ত্রীর নামেই বাড়ির নাম রেখেছে। বাহ, সরাসরি কখনো ডিসি সাহেবের সঙ্গে দেখা না হলেও স্নেহার ধারণা ছিল কামরুল সাহেব বোধহয় আর 10টা সরকারি কর্মকর্তার মতো কাঠখোট্টা বদমেজাজি স্বভাবের হবে। কিন্তু এখন তো মনে হচ্ছে ভদ্রলোক ভালোই স্ত্রীপ্রেমী পুরুষ মানুষ। একটা দীর্ঘশ্বাস ফেলে স্নেহা বাড়ির গেট হয়ে আঙিনায় প্রবেশ করে। কেচি গেটের কাছে গিয়ে কলিং বেল চেপে দাঁড়িয়ে রয় বেরোস মুখে। 2 মিনিট পার হয়, কিন্তু কারো আসার নামগন্ধ নেই। স্নেহা বিরক্তি নিয়ে আরও একবার কলিং বেল চাপে। সঙ্গে সঙ্গে সিঁড়ি ভেঙে তাড়াহুড়ো করে নামতে দেখা যায় একজনকে। সিঁড়ি ভাঙার শব্দে স্নেহা ভেবেছিল নিতুন আসছে বুঝি, কিন্তু তাকে অবাক করে দিয়ে নিতুনের বদলে অয়ন নেমে এসেছে চাবি হাতে। স্নেহা কপাল কুঁচকে দেখে অয়নের ঘাড়ে ঝুলানো টাওয়াল এবং মাথায় ভেজা টোল। দেখে বোঝাই যাচ্ছে মাত্র গোসল করে বেরিয়েছে, কিন্তু দুপুরবেলা এই লোক বাসায় কি করছে এবং নিতুনের বদলে ইনি কেন এলেন সেই কারণে বুঝতে পারছে না স্নেহা। অয়ন তালা খুলতে খুলতে নিজেই বলে, কেমন আছেন আপনি? ভালো। নিতু কোথায়? বাসায় নেই? অয়ন হাঁচি দিয়ে নাক টানতে টানতে জবাব দেয়, না, নানা ভাই নাকি অসুস্থ, আম্মু এবং নিতুন, তাই নানা ভাইয়ের কাছে গিয়েছে, আপনাকে জানাইনি। স্নেহা বুঝতে পারে নীলা বেগম তখন বোধহয় এটা জানানোর জন্যই কল করেছিল। মনে মনে নিজের ফোনটাকে দুটো গালি দেয় সে। তখন যদি ফোনটা হ্যাং না হতো তাহলে এখন তার অযথা রিক্সা ভাড়া খরচ হতো না। স্নেহার ভাবনার মাঝেই অয়ন আরেকটা হাঁচি দেয়। স্নেহা 2 কদম পিছিয়ে যায় সঙ্গে সঙ্গে। সে কপাল কুঁচকে অয়নকে দেখে নেয়। এই লোক তো গত রাতেও ঠিক ছিল, রাতারাতি ঠান্ডা কিভাবে লেগে গেল? বৃষ্টিতে ভিজেছে নাকি? কিন্তু স্নেহা তো বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের ছাতা ধার দিয়েছিল। তবুও স্নেহা মনে মনে ভেবে নেয় দামরাবাবু ভাইয়া বোধহয় টিনেজ পোলাপানদের মতো দুহাত পেতে বৃষ্টি বিলাস করেছে। স্নেহার ছাতা ধার দেওয়াটা তাহলে অহেতুক উপকার ছিল। অয়ন ততক্ষণে কেচিকেট খুলে আতিথেয়তার সুরে বলে, এই গরমে যেহেতু এসে পড়েছেন, তাহলে লেবুর শরবত খেয়ে যান। বাসায় পানি, বরফ, চিনি এবং লেবু আছে, ট্যাঙ্গো আছে। স্নেহা এক ভ্রু উঁচিয়ে সন্দিহান গলায় জিজ্ঞেস করে, এক্সকিউজ মি? স্নেহার তাকানোর ভঙ্গিমা দেখে অয়ন বুঝে উঠতে পারে না সে আবার কিছু করেছে কিনা। মাথার উপর উত্তপ্ত সূর্য দেখে তো সে ভালো মানুষ হিসেবে শরবতের অফার করলো, এখানে ভুরু উঁচানোর কি হলো? স্নেহা কথা না বাড়িয়ে উল্টো ঘুরে চলে যেতে নিলে অয়ন পিছু ডাকে। আবার কি করলাম? স্নেহা 1 সেকেন্ডের জন্য থেমে জোরে একটা দম নেয়। পৃথিবীতে যদি অন্তত একটা খুন মাফ হতো তাহলে হয়তো সে এই লোককে খুন করে ফেলতো, সব সময় তার ঠান্ডা মেজাজ বিগড়ে দেওয়ার জন্য। ওদিকে প্রশ্নটা করে অয়ন নিজেই ভাবছিল যে সে কি ভুল করেছে। 2 সেকেন্ড ভাবতেই সে বুঝে ফেলে যে গড়বড়টা কোন জায়গায় হয়েছে। খালি বাসায় সে স্নেহাকে আমন্ত্রণ জানিয়ে ফেলেছে। কি বিব্রতিকর একটা ব্যাপার। ধ্যাত, অয়ন দ্রুত পিছু ডেকে বলে, শিট, সরি মিস, আমার খেয়াল ছিল না। আমি এত কিছু ভেবে বলিনি। আমার উল্টাপাল্টা কোনো নিয়ত নেই, সত্যি বলছি।
স্নেহা পিছনে ফিরে তাকায় না, কোনো জবাবও দেয় না। নীরবে বাড়ির আঙিনা পেরিয়ে চলে যায়। অয়ন দাঁড়িয়ে রয় কেচিকেটের কাছে, নিজের প্রতি একরাশ বিরক্তি এবং হতাশা নিয়ে। এরকম বেফাস কথাবার্তায় যদি সে লাগাম না টানে তাহলে একদিন নির্ঘাত মার খাবে। স্নেহা চলে যেতেই বাসায় প্রবেশ করে নিজ রুমে ঢুকে অয়ন। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল মুছতে ব্যস্ত তার হঠাৎ চোখ পড়ে রুমের একপাশে থাকা ওয়ার্ড্রোবের উপর রাখা নীল রঙা ছাতার দিকে। অয়নের খেয়াল হয় গত রাতের কথা। স্নেহা ছাতাটা হাতে ধরিয়ে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি নেমেছিল। ছাতা মাথায় ধরে বাইক অবধি অয়ন নিরাপদেই পৌঁছেছিল, কিন্তু এক হাতে ছাতা ধরে বাইক চালানো তো আর সম্ভব না। তাই সঙ্গে ছাতা থাকা সত্ত্বেও অয়নকে কাকভেজা হয়ে বাসায় ফিরতে হয়। বৃষ্টিতে ভেজার দরুন আজ সকাল থেকেই ঠান্ডা লেগে আছে তার। তাই থানায় খুব জরুরি কোনো কাজ না থাকায় সে নাস্তা সেরে ঠান্ডার ওষুধ খেয়ে ঘুম দিয়েছিল। এক ঘুমে উঠে এখন গোসল সেরে কিছুটা আরাম পাচ্ছে সে। যেহেতু হাফ ডে ছুটি নিয়েছিল অয়ন, তাই এখন ওকে থানায় যাওয়ার জন্য রেডি হতে হবে। কিন্তু স্নেহার ছাতাটা এটাই তো মনে করে আর ফেরত দেওয়া হলো না। ধুর, কাজের সময় জরুরি কথা মনে না পড়ার বিরক্তি নিয়েই অয়ন রেডি হতে শুরু করে। ফাঁকে ফাঁকে আয়না গলে দৃষ্টিপাত করে ছাতার পানে। অন্ধকার আকাশটা তখন ভীষণ মেঘে ঢাকা। হলের লাইব্রেরির ফ্যানগুলো মাথার উপর কিছুটা শব্দ তুলেই ঘুরছে। সন্ধ্যা পরবর্তী এই প্রহরের লাইব্রেরিতে মেয়েদের তেমন একটা ভিড় নেই। রোমাঞ্চকর এবং ঝড় বৃষ্টি মুখর এই আবহাওয়াটা সবাই নিজের মতো করে কাটাচ্ছে। কেউ কেউ এই ঠান্ডা আবহাওয়া পেয়ে রুমে গায়ের কাঁথা টেনে ঘুমাচ্ছে। কেউ কেউ আবার বন্ধুদের সঙ্গে একজোটে হয়ে হলের রান্নাঘরে খিচুড়ি বসানোর আয়োজন করছে। কেউ কেউ নিজ রুমেই বসে বন্ধুদের নিয়ে চানাচুর মাখায় আড্ডায় ডুবে। কেউ কেউ প্রিয় মানুষের সঙ্গে ব্যক্তিগত ফোনালাপে ব্যস্ত। তো অপরদিকে কিছু সংখ্যক মানুষ লাইব্রেরিতে বসে বইয়ের পাতায় মুখ ডুবিয়ে রেখেছে। স্নেহাও তাদের মধ্যে একজন। স্তব্ধ আকাশটা থেমে থেমে বজ্র গর্জন তুলতেই লাইব্রেরির দু একটা খোলা জানালা দিয়ে সেই দৃশ্যটা চমৎকারভাবে দেখা যাচ্ছে। তবে স্নেহার সেদিকে ধ্যান নেই। সে পড়ার ফাঁকে ফাঁকে আর চোখে তাকাচ্ছে টেবিলের উপরে থাকা নিজের সেলফোনটার পানে। সাইলেন্ট করে রাখা ফোনটায় পরপর দুবার কল করে ফেলেছেন খালু। তৃতীয়বারের মতো আবারও কল করেছেন। অঙ্কের কঠিন সমস্যার সমাধান বাদ দিয়ে স্নেহা আপাতত এই প্রশ্নের জবাব খুঁজে চলেছে যে খালু হুট করে তাকে এতবার কল করছেন কেন। কলটা রিসিভ করবে না ভেবেও একটা সময় স্নেহা ফোন হাতে টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে লাইব্রেরির গণ্ডি পেরিয়ে নিরিবিলি সিঁড়ির কোঠায় চলে আসে। খালুর তৃতীয় কলটা ততক্ষণে কেটে গিয়েছে। স্নেহা কল ব্যাক করে না। খালুর বিশেষ প্রয়োজন থাকলে তিনি নিশ্চিত আরেকবার কল দিবেন। নিজে আগ বাড়িয়ে কল দিয়ে ফোনের টাকা শেষ করার মতো আগ্রহ স্নেহার নেই। কয়েক সেকেন্ডের মাথায় খালুর নাম্বার থেকে আবার কল আসে। স্নেহা এবার কলটা রিসিভ করে সালাম দেয়। আসসালামু ব্যাস, এতটুকুই। অপর পাশের ব্যক্তিটা কেমন আছে বা কী খবর তা জানার কোনো আগ্রহ স্নেহার মাঝে প্রকাশ পায় না। খালু নামক মানুষটা সালামের জবাব নিয়ে তাই নিজেই প্রশ্ন করে, কেমন আছো? ব্যস্ত ছিল নাকি? কল রিসিভ করতে দেরি হলো যে? আলাইকুম। ভালো আছি। জি জি, ব্যস্ত ছিলাম। এরকম সরাসরি জবাবে খালু বোধহয় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। তিনি সামান্য গলা ছেড়ে নেন, অতঃপর কণ্ঠে তেজ মিশিয়ে বলেন, তুমি নাকি বাসা ছেড়ে দিয়েছ? আমিনুল ভাইয়ের সঙ্গে শুনলাম রাগারাগি হয়েছে। একা মেয়ে মানুষ ভার্সিটির হলে কিভাবে কি করছো? জি, ছেড়েছি। আপনার আমিনুল ভাইয়ের সঙ্গে আমার রাগারাগি হয়নি। রাগারাগি হওয়ার মতো সম্পর্ক আমাদের মধ্যে নেই। আমার ওই বাড়িটা নিজের থাকার উপযোগী মনে হয়নি বলে ছেড়ে এসেছি। হলে বাকি মেয়েরা যেভাবে যা করে আমিও সেভাবেই করছি। তোমার হলে থাকতে হবে না। রাউফাও ঢাকায় এসেছে, পড়াশোনা করবে। আমি ওর জন্য সাভারের ওই দিকটায় একটা বাসা ভাড়া নিয়ে দিচ্ছি। তুমি বরং ওর সঙ্গে একই বাসায় থাকো। তোমার
ক্যাম্পাস থেকে খুব একটা দূরে হবে না। দুই ভাই বোন একসঙ্গে থাকলে একটু দুজনেই নিজেদের দিকে খেয়াল রাখতে পারবে। হলের থেকে বাসার পরিবেশ ভালো হয়। খালুর অনাকাঙ্ক্ষিত প্রস্তাব শুনে স্নেহার চমকানোর কথা ছিল, সে চমকায় না। 1 মিনিট চুপ থেকে বোঝার চেষ্টা করে এমন হঠাৎ সদয় আচরণের রহস্য। বেশি একটা ভাবতে হয় না স্নেহার, সহজেই সে রহস্যটা ধরে ফেলে। ঠোঁটের কোণে মৃদু তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, চোখের সামনে মা হারা রাউফা এবং রাফিয়াতকে দেখে কি আপনার মা হারা স্নেহার প্রতি করুণা অনুভব হচ্ছে খালু? স্নেহার কথা শুনে খালু কিছুটা থতমত খেয়ে যান। মেয়েটা কিভাবে বুঝে গেল ব্যাপারটা তিনি বুঝতে পারছেন না। খালুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে স্নেহা নিজেই বলে ওঠে, আমাকে মা হারা বেচারি মেয়ে মানুষ ভাবার ভুল করবেন না। আমি শুধু এবং শুধুমাত্র স্নেহা, যার রন্ধে রন্ধে একা চলার শক্তি মিশে আছে। কারো করুণা বা সাহায্যের আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আপনি রাউফা এবং রাফিয়াতের বাবা, ওদের বাবা হয়েই থাকুন। আমার অভিভাবক স্বরূপ কাউকে আমি জীবনে আশা করিনি কখনো, এবং ভবিষ্যতেও করব না। কয়েক সেকেন্ড নীরব থেকে ফোনের অপর প্রান্ত থেকে খালু বলে ওঠে, রাউফা, রাফিয়াতকে অন্তত মাঝে মধ্যে কল দিও। তোমার খালার মুখে তোমার নাম শুনতে শুনতে ওরা তোমাকে খুব আপন ভাবে। ওদের সঙ্গে কথা বললে ওদের ভালো লাগবে। খালুর কথা শুনে স্নেহার মধ্যে বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। সে নীরবে কলটা কেটে দেয়। চুপচাপ কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে ভাবে খালুর আবদার এবং খালাতো ভাই বোন দুটোর কথা। খালুর আবদারটা স্নেহা রাখবে না। নিজ থেকে রাউফা বা রাফিয়াতকে সে কল দিবে না কখনো। ওই ছেলে মেয়ে দুটোর আত্মীয় স্বজনের অভাব নেই। ওদের ভালো লাগার জন্য সঙ্গের অভাব হবে না কখনো। কিন্তু স্নেহা একা থেকে একা চলে অভ্যস্ত। 2-3 দিন কারো সঙ্গে কথা বলে সম্পর্ক গাঢ় করতে সে মোটেও আগ্রহী নয়। একবার যদি মানুষের সঙ্গে অভ্যাস হয়ে যায় তখন স্নেহার একা থাকতে খুব অসুবিধা হবে। ক্ষণে ক্ষণে সে একাকিত্বে ডুববে। স্নেহা এরকম অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে চায় না বলেই সে নিজের কথা ভেবে এই কঠিন সিদ্ধান্তে অটল। এতে কারো খারাপ লাগলো নাকি ভালো তাতে তার কিছু যায় আসে না। বৃষ্টি এখনো থামার নামগন্ধ নেই। খালুর সঙ্গে কথা বলে ফের লাইব্রেরিতে ফিরছে স্নেহা। ক্লান্ত কায়দায় হেঁটে নিজের বই খাতা ছড়ানো টেবিলে গিয়ে বসে সে। ফোন রেখে বন্ধ করে রেখে যাওয়া বইয়ের পাতা খুলতে স্নেহার চোখে পড়ে একটা নীল রঙের স্টিকি নোটের পাতা। স্নেহার কপালে ভাঁজ পড়ে। উন্মুক্ত স্টিকি নোটে থাকা গোটা অক্ষরে লেখা চিরকুটে সে নজর বোলায়। রাস্তার একটা নেড়ি কুকুরের মাথায় হাত বুলিয়ে দিতে জানা চমৎকার মানুষটার মাথায়ও হাত বুলিয়ে দেওয়ার একটা মানুষ হোক। শ্যাওলা পড়ে যাওয়া দেয়ালের বাড়ির মতো সাধারণ তবে দৃঢ় মেয়েটার মাথার উপর ছায়া দেওয়ার জন্য একটা বটবৃক্ষ হোক। ফুটপাতে নিঃসংকোচে বসে বিশ্রাম নেওয়া ক্লান্ত মেয়েটার আরামের জন্য কেউ শীতল পাটি হোক। সেই মানুষটা আমি হলে, হাতটা আমার হলে এবং পাটিটা আমি হলে কি খুব মন্দ হয়? আপনার উত্তরের অপেক্ষায় আগামীকাল দুপুর 1:30 ক্যাম্পাসের বাহিরের কৃষ্ণচূড়া গাছের নিচে অপেক্ষমান থাকব। 3টা ডট দিয়ে শেষ হওয়া চিরকুটটা পরে স্নেহা সেটাকে একটানে বইয়ের পাতা থেকে খুলে হাতের মুঠোয় নেয়। হাতের মুষ্টিতে টুমড়ে মুচড়ে ফেলা কাগজটাকে উঠে গিয়ে প্লাস্টিকের ময়লার ঝুড়িতে ফেলে টেবিলে ফিরে আসে। ফের মনোযোগ দিয়ে অঙ্ক সমাধান করতে ব্যস্ত হয়ে পড়ে সে। একবারও লাইব্রেরিতে উপস্থিত কারোর দিকে নজর বোলায় না। চিরকুটটা কে দিতে পারে সেই ব্যাপারে দেখায় না ন্যূনতম কোনো আগ্রহ। অয়ন আজ সকাল থেকেই বেশ ব্যস্ত। একটা জরুরি কেস নিয়ে দৌড়াদৌড়ি করছে সে। সাভারে মাদক সরবরাহে এমপি আখতারুজ্জামানের সম্পৃক্ততার ব্যাপারে নিজের কাছে মজুদ সকল প্রমাণ নিয়ে সে কাজ করছে। আইনের নিয়ম অনুযায়ী এই জঘন্য কাজে লিপ্ত সকলের শাস্তি সে নিশ্চিত করবে। সেদিন রাতে বাইক দিয়ে ধাওয়া করার ঘটনাটা অয়নের জেদ আরও বাড়িয়ে দিয়েছে। কি ভেবেছে এরা? ভয় দেখালে অয়ন কেস ছেড়ে পালাবে? অয়নের শেষটা অবশ্যই দেখে ছাড়বে। এসব ঝামেলার মধ্যেই হুট করে অয়নের কাছে কল আসে একটা। কলটা নীলা বেগম করেছেন।
অসময়ে মায়ের কল পেয়ে অয়ন অবাক হয়। মা এখনও নানার কাছে রয়েছেন। নানার কিছু হলো না তো? 2 মিনিট সময় বের করে মায়ের কলটা রিসিভ করে অয়ন। সালাম দিয়ে বলে, জি আম্মু। নীলা বেগম কণ্ঠে কিছুটা তাড়া মিশিয়ে বলে, বাবা, নিতুলের স্কুল থেকে কল এসেছে। অনেকে ফুটবল খেলতে গিয়ে কিভাবে ব্যথা পেয়েছে। তোমার আব্বু তো কাজে সাভারের বাহিরে গিয়েছে। একটু দ্রুত স্কুলে যেতে পারবে বাবা? গিয়ে দেখো তোমার ভাইয়ের কি হলো। আমি তো তোমার নানাকে অসুস্থ ফেলে আসতে পারছি না। মাকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে অয়ন তড়িঘড়ি করে ব্যস্ত হয়ে বলে, আমি 2 মিনিটের মধ্যে যাচ্ছি আম্মু, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে কল দিব। কণ্ঠে তীব্র দুশ্চিন্তা নিয়ে নীলা বেগম কল কাটার আগে বলেন, আল্লাহ আমার ছেলেটাকে ঠিক রাখুক। অয়ন চটজলদি 3 মিনিটের মধ্যে কাজ গুছিয়ে সময় হাতে নিয়ে বেরিয়ে পড়ে ভাইয়ের স্কুলের উদ্দেশ্যে। বাইকটা এক টান দিয়ে নিতুনের স্কুলে পৌঁছাতে প্রায় 15 মিনিট লেগে যায়। স্কুলে থাকা মেডিকেল রুমের বেডে নিতুন তখন পা সোজা করে শুয়ে ব্যথায় চিৎকার করছে। অয়ন এক প্রকার দৌড়ে এসে উপস্থিত হয় ভাইয়ের কাছে। মেডিকেল রুমে প্রবেশ করেই ভাইয়ের এই ভয়ঙ্কর কান্না দেখে সে দ্রুত ভাইয়ের কাছে এগিয়ে যায়। পা ধরে দেখতে দেখতে জিজ্ঞেস করে, ব্যথা পেলি কি করে? নিতুন জবাব দিতে পারে না, বরং পায়ে ভাইয়ের হাত পড়তেই সে আরো জোরে চেঁচিয়ে ওঠে। অয়ন এই পর্যায়ে ঘাবড়ে যায়। পাশ থেকে রুমে উপস্থিত একজন স্যার বলে ওঠে, বাচ্চাদের সঙ্গে আমি কথা বলেছি। ফুটবল খেলতে খেলতে কিভাবে কি হয়ে গিয়েছে কেউ বুঝতে পারেনি। ওকে মাঠে পড়ে চিৎকার করতে দেখে আমরা তাড়াতাড়ি ধরে এনে নিয়ে আসি। নিতুনের আম্মুকেও কল করে জানাই। আমাদের মেডিকেল উপস্থিত ডক্টর আন্দাজ করছে পায়ের হাঁটুতে হয় জটিল রক টান খেয়েছে, আর না হয় লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দ্রুত ওকে হসপিটালে নিয়ে যান। এখানে টেস্ট করালে হয়তো আরো ভালো করে বোঝা যাবে ওর কি হয়েছে। স্যারের কথা শুনতেই অয়ন দ্রুত ফোন বের করে। বাইকে করে নিতুনকে হসপিটালে নিয়ে যাওয়া ঠিক হবে না মনে হচ্ছে তার। রিকশায় ওঠাটাও ঝামেলা হয়ে যাবে। তাই সে দ্রুত একটা উবার কল করে নেয় স্কুল গেটের সামনে। নিতুনকে সামনে ধরে স্কুলের গেট অবধি যেতেই অয়ন দেখে উবার ইতিমধ্যে এসে পড়েছে। বাইকটা ঠিকঠাক জায়গায় পার্ক করা আছে দেখেই অয়ন নিতুনকে নিয়ে গাড়িতে উঠে। পুরো রাস্তা জুড়ে কান্নাকাটি করতে থাকা ছোট ভাইকে আগলে ধরে রাখে সে সঙ্গে নিতুনকে নিয়ে হসপিটালে যাওয়ার খবরটা পৌঁছে দেয় নিজের আম্মু আব্বুর নিকট। অতঃপর ভাইকে কিছুটা নরম ধমকের স্বরেই বলতে থাকে, হাতে পায়ে এত বড় হয়েছিস অথচ এখনো ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাস? কান্না করিস না, এই তো আর একটু, হসপিটালে এসে পড়েছি প্রায়। ব্যথায় কাতরাতে থাকা নিতুন কেবল বলতে পারে, ব্যথা পাওয়ার বয়স হয় না, তুমি যেদিন ব্যথা পাবে সেদিন দেখা যাবে। একটুক বলেই নিতুন আবারও ব্যথায় কেঁদে ওঠে। অন তখন হতাশ কায়দায় মাথা দুলাচ্ছে। পায়ের ব্যথা নিয়ে চিল্লানোর মাঝেই এই ছেলে জবাব দিতে ভোলে না। সায়নার দিনগুলো ইদানিং খুব আতঙ্কে কাটছে। আপু এবং ভাইয়ার যাওয়ার পর থেকে বাসার ভেতর সর্বক্ষণ একটা টাইম বোম ঘুরে বেড়াচ্ছে। সেই টাইম বোমটা আর কেউ নয়, বরং তার মা মমিনা বেগম। মহিলার মেজাজ ইদানিং সর্বক্ষণ খারাপ থাকে। বাসায় মেজাজ খারাপ করার মতো কিছু না হলেও তিনি মেজাজ খারাপ করে বসে রয়। সেই খারাপ মেজাজের ঝাল তিনি মেটাচ্ছেন সায়নার উপর দিয়ে। অহেতুক ধমকাধমকি, চর থাপ্পড়, অশ্রাব্য গালিগালাজের মধ্যে দিয়ে সায়না ভয়ঙ্কর একটা পরিস্থিতি পার করছে। যতক্ষণ সে স্কুলে থাকে ততক্ষণ একটু স্বস্তি পায়। বাসায় ফিরতে ঘাপটি মেরে নিজের রুমে বসে থাকে, তবুও খুব একটা লাভ হয় না। এই যেমন আজ বিকেলের ঘটনা। সারাদিন স্কুলে এত পরিশ্রম করে সায়না বিকেলে ক্লান্ত দেহটাকে একটু আরাম দিতে বিছানায় শুয়েছিল। ভেবেছিল মাগরিবের আগ অবধি একটু ঘুমিয়ে নিয়ে পরে পড়তে বসবে। মোমেনা বেগম তখনই রুমে এসে হাজির হয়। সায়নাকে এক টানে ঘুম থেকে তুলে ধমকে জিজ্ঞেস করে, ওয়ার্ড্রোবের উপরে রাখা 500 টাকার নোটটা কোথায় রেখেছে? সায়না বিস্মিত এবং ভীত হয়ে জবাব দেয়, তার এই ব্যাপারে কিছু জানা নেই। মোমেনা বেগম বিশ্বাস করেন না, উল্টো সায়নাকে স্টিলের স্কেল দিয়ে পেটাতে শুরু করে। বেরহম মায়ের শিকার হয়ে সায়না গলা ফাটিয়ে কাঁদছিল, কিন্তু মোমেনা বেগম থামেন না। তিনি পেটাতে পেটাতে উভ্রান্তের মতো বলতে থাকেন,
ভাইয়ের থেকে শিখছোস? বল বল কুলাঙ্গারের বাচ্চা, আর কি কি শিখাইছে তোর ভাই? নেশা পানিও গিলছোস? তোরও রিহাবে যাওয়ানের শখ হয়ে লাগছে? জানোয়ারের বাচ্চা, একদম মুখ দিয়া শব্দ বাহির করবি না, পাড়া দিয়া গলার আওয়াজ বন্ধ কইরা দিমু, একদম চুপ। স্কেলের আঘাতে সায়নার হাতের বাহু এবং পিঠ সামান্য কেটে অবধি গিয়েছে ইতিমধ্যে, তবুও মায়ের কথা শুনে ভয়ে সে মুখ দিয়ে একটাও শব্দ বের করে না। কেবল নিঃশ্বাস আটকে আসার ভঙ্গিতে সে ফোপাতে থাকে। একটা সময় ক্লান্ত হয়ে মোমেনা বেগম নিজেই স্কেল ফেলে রুম থেকে বেরিয়ে যায়। ছোট্ট সায়না তখন ব্যথা এবং ভয়ে বিছানায় গুটিসুটি মেরে বসে ভয়ে কাঁদছে। সায়না সবসময় ভাবত তার মা হয়তো শুধুমাত্র স্নেহা আপুকে অপছন্দ করে, কিন্তু সেটা তবুও মানা যায়। স্নেহা আপু মায়ের নিজের মেয়ে নয়, তার প্রতি মায়ের মায়া নাই থাকতেই পারে, কিন্তু সায়না তো নিজের মেয়ে। তাহলে সায়নার সঙ্গে এমন আচরণের কারণ কি? কথা শোনানোর জন্য স্নেহা আপুকে নাগালে না পেয়ে কি দিশেহারা হয়ে নিজের মেয়ের ওপর ঝাল মেটাচ্ছে? সায়না আর কিছু ভাবতে পারে না। বুঝ হওয়ার পর থেকে সে নিজের মাকে স্নেহা আপুর ওপর খারাপ আচরণ করতে দেখেছে, কিন্তু কখনো গায়ে হাত তোলার সুযোগ পায়নি। স্নেহা আপুর সঙ্গে হাজার খারাপ আচরণ করলেও মা আপুকে অজানা কারণে ভয় পেয়ে চলত। কিন্তু স্নেহা তো শক্ত ধাঁচের মানুষ ছিল। সায়না যতই চাক না কেন, সে তো আর আপুর মতো শক্ত হতে পারবে না। আপুর মতো কিভাবে হতে হবে তা ওর জানা নেই। তাই সায়না মায়ের ভয়ে সয়ে নেয় মায়ের এবং ধমক, একদম চুপ করে, একদম মুখ বুজে। নিতুনের সেই পায়ে চোট পাওয়ার দুদিন পরের এক দৃশ্য। বৈশাখ মাসের এক দমবন্ধকর দুপুর, চারিদিক জুড়ে গুমুট বাতাস। খানিকক্ষণ আগের রৌদ্রোজ্জ্বল দুপুরে রূপ বদলে আকাশটা কেমন আধার বর্ণ ধারণ করেছে। থেকে থেকেই বজ্রধ্বনির শব্দ শোনা যাচ্ছে। পিচঢালা রাস্তায় পড়ে থাকা শুকনো পাতাগুলো বাতাসের প্রকোপে বাতাসের ঘূর্ণির সঙ্গে উড়ে বেড়াচ্ছে। এই বৃষ্টির সম্ভাবনাময় মুহূর্তে অয়ন তার নিজস্ব বাইকটা নিয়ে সাভার মডেল থানায় যাচ্ছে। হেলমেট পরে থাকার ফলে ধুলোবালি চোখে লাগার সুযোগ পাচ্ছে না। আজ তার পরনে রয়েছে নিজের ইউনিফর্মটা। চৌকস দৃষ্টিতে সম্পূর্ণ মনোযোগ তখন রাস্তার পানে নিবদ্ধ। বাইকের গতি মাঝামাঝি অবস্থায় রেখে এগিয়ে চলেছে সে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় হুট করে অয়নের দৃষ্টিপাত হয় রাস্তার পাশে ফুটপাতের ওদিকটায়। 4-5টা কিশোর বয়সী ছেলের সামনে দাঁড়িয়ে পরিচিত নারী মুখটা। আঙুল তুলে বজ্রধমকে শাসিয়ে যাচ্ছে ছেলেগুলোকে। দৃশ্যপটে আশেপাশে অল্প বিস্তর মানুষের জমায়েতও লক্ষ্য করা যাচ্ছে। ঝড়ো বাতাসে হালকা আকাশি রং ওড়নাটা কিছুটা উঠছে, সঙ্গে এলোমেলো ভঙ্গিতে খোলা চুলগুলো উঠছে। মুখ জোরে প্রসাধনীর বদলে রয়েছে তেজস্বী ভাব। ধমকে বলে চলেছে, বাইক লাইসেন্স কোথায় তোমাদের? কে অনুমতি দিয়েছে 90/110 স্পিডে বাইক চালানোর? চুপ কেন? পুলিশ ডাকবো? আমি ডাকবো পুলিশ? রাস্তাঘাটে এসব উদ্ভ্রান্তের মতো বাইক চালিয়ে নিজেরা তো মরেই, সঙ্গে মানুষও মারে। মানুষের জীবনের 2 আনাও দাম নেই যেমন। কারো স্পষ্ট শাসানোর স্বর বিদ্যুতের ঝলকের ন্যায় ধমকের ভঙ্গিমা এবং অগ্নিদৃষ্টি দেখতে এত মনোরম হতে পারে কে জানে। হুঁশ জ্ঞান হারানো অয়নের কাছে দৃশ্যটা মোহনীয় লাগে, এতটাই মোহনীয় যে সে দৃষ্টি ফেরাতে ভুলে যায়। ভুলে বসে সে যে চলন্ত বাইকে রয়েছে। অয়নের এই অমনোযোগী রূপটাই বিপত্তি ঘটায়। রাস্তা পার করতে ব্যস্ত এক ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাইকটার। আকস্মাৎ ধাক্কায় ভ্যান একপাশ হয়ে উল্টে যায়। উল্টে পড়ে অয়নের বাইকটাও। ভাগ্যক্রমে দরিদ্র ভ্যানওয়ালার শারীরিক ক্ষতি না হলেও অয়নের শেষ রক্ষা হলো না। ভ্যানের উপর থাকা সকল পাকা আম তখন পিচঢালা রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। বাইক সমেত উল্টে পড়া অয়নও সেই আমের উপর পড়ে তবদা খেয়ে বসে আছে। ধাক্কার প্রচণ্ড আওয়াজে আশেপাশের সকলের মনোযোগ ততক্ষণে অয়নের উপর এসে স্থির হয়েছে। কেউ ভাবছে হয়তো বাইকার অসচেতন ছিল, তো কেউ সম্পূর্ণ দৃশ্যপট দেখে হাসিতে ফেটে পড়েছে। ফুটপাতে দাঁড়িয়ে ছেলেগুলোকে শাসাতে ব্যস্ত স্নেহার মনোযোগও তখন বাইকারের পানে নিবদ্ধ। কপালে কিঞ্চিত রাগের ভাঁজ তার এখনো ফুটে আছে।
সেই সঙ্গে অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে বিরক্তি। চারিপাশের এত মানুষকে ছাপিয়ে অয়ন স্নেহাকে দেখতে ব্যস্ত। স্নেহার কটমট করে তাকানোর ভঙ্গিমা দেখে তার পেটের ভেতর যেন প্রজাপতি উঠতে শুরু করে। তার খেয়াল নেই যে ভ্যানওয়ালা তাকে গালমন্দ করে যাচ্ছে বেচারার বিক্রি উপযোগী ফল নষ্ট করার দায়ে। তার খেয়াল নেই যে সে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পাকা আমের উপর পড়ে সেগুলোকে নিজের বলিষ্ঠ দেহ দিয়ে চটকে আমভর্তা বানিয়ে ফেলেছে। তার এটাও খেয়াল নেই যে পাকা রাস্তায় পড়ে তার এক হাতের কনুইটা বিশ্রীভাবে কেটে গিয়েছে, হয়তো হাড় সামান্য নড়েও গিয়েছে। এমনই এক ঝড়ো দিনে অয়ন হাড়গোড় ভেঙেই প্রেমে পড়ে যায়। একদিন আগেই ছোট ভাইকে ব্যথা পাওয়া নিয়ে জ্ঞান দেওয়া অয়ন বেচারা এত বাজেভাবেই পড়েছে উঠে দাঁড়ানোর মতো অবস্থায় থাকে না আর। বলা হয়ে থাকে প্রেমে পড়লে মানুষ এমন সব কাজ করে যা তার করা উচিত না। ভরা রাস্তায় অয়নও করে ফেলে একটা বোকামি। স্নেহাকে আর একটু পরিষ্কার করে দেখার উদ্দেশ্যে নিজের হেলমেটের সিলটা তুলে এক হাতে। স্পষ্ট হয়ে ওঠে তার চোখ জোড়া। স্নেহা সহজেই মানুষ চিনে ফেলতে পারে। ওরকম দিঘির মতো চোখ জোড়া দেখে তার এক মুহূর্ত সময় লাগে না বুঝতে যে পুলিশের ইউনিফর্ম পরিহিত লোকটা আর কেউ নয় বরং অয়ন মাহমুদ। এরকম ডামরা একটা লোককে এমন হ্যাবলার মতো রাস্তায় বাইক নিয়ে পড়ে থাকতে দেখে স্নেহার মেজাজের পারদ আরও গরম হয়ে যায়। এই ঘুষখোর পুলিশ নিশ্চিত সর্বোচ্চ গতিতে বাইক চালাচ্ছিল। যেই দেশের পুলিশেরাই বাইক চালানোর এই দশা, সেই দেশের জনগণকে ধমকানোটা খুব একটা কার্যকর নয় বলে মনে হয় স্নেহার। মনে একরাশ ক্ষোভ, বিরক্তি এবং রাগ নিয়ে সে মুখ ফিরিয়ে ক্যাম্পাসের ভেতর চলে যায়। বাপ মায়ের ওই দামরা বাবুকে দু চারটা কঠিন কথা শোনানোর মতো সময় এই মুহূর্তে তার হাতে নেই। তবে যাওয়ার পথে মনে মনে বেশ কিছু বাংলা গালি দিতে ভুলল না স্নেহা। প্রশস্ত বিছানায় বালিশে হেলান দিয়ে পাশাপাশি আছে দুই ভাই। নীলা বেগম দুই ছেলের পাশে বসে ওজিফা পড়ে ছেলেদের সুস্থতা কামনা করে চলেছেন। সদ্য বাসায় ফেরা কামরুল সাহেবও বিছানায় শিউরে দাঁড়িয়ে দুই ছেলের অবস্থা দেখছেন। এক ছেলে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়ে এক পায়ের লিগামেন্ট ছিঁড়ে বসে আছে, তো অন্য ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে হাত ছিলে সেই সঙ্গে ভয়াবহ জ্বর বাঁধিয়ে বসে আছে। একসঙ্গে দুটো ছেলের এই অবস্থা হয়ে যাওয়ায় নীলা বেগম এবং কামরুল সাহেব দুজনেরই মনটাই বিষণ্ণ হয়ে আছে। নীলা বেগম ছেলেদের ব্যাপারে খুবই আবেগী। গত দুদিন ধরে ওনার দুই চোখ দিয়ে কেবল অশ্রুধারা বয়ে চলেছে। এখনও উনি নীরবে কাঁদতে কাঁদতেই দোয়া পড়ছিলেন। কামরুল সাহেব স্ত্রীকে এই পর্যায়ে কিছুটা ধমকেই বলেন, আহ, কান্না থামাও। কান্নাকাটি করলে তুমি অসুস্থ হয়ে পড়ো। নিজে অসুস্থ হলে ওই দুই ছেলের খেয়াল রাখবে কি করে? নীলা বেগম খুব একটা কুসংস্কারে বিশ্বাসী নয়, তবে তিনি নজর নামক ব্যাপারটাকে খুব মেনে চলেন। তিনি কান্না চেপে করুণ স্বরে বলেন, আমার বাবা দুইটার নজর লেগেছে। আব্বার এখানে গেলাম না, সেখানে ওই প্রতিবেশী খালাম্মার সঙ্গে দেখা হয়েছিল। উনি বারবার করে বাবু এবং নিতুন কতটা বড় হয়েছে দেখতে চাচ্ছিলেন। আমি বাধ্য হয়ে ওনাকে আমার ছেলের ছবি দেখাই। অসভ্য মহিলা একটা, মুখ দিয়ে মাশাআল্লাহ বেরোই হয়নি ওনার। উল্টো বাবু নিতুনকে দেখে ওমা বলে চিল্লিয়ে উঠেছে। আমার তখনই পেটে মোচড় দিয়েছিল, যেভাবে ছবির দিকে তাকিয়ে মহিলা ঢুক গিলছেন। কামরুল সাহেব স্ত্রীকে থামিয়ে দিয়ে বলেন, আল্লাহ ভরসা, এসব বলে লাভ নেই। ডক্টর তো বলেছে দুজনই সুস্থ হয়ে যাবে। আর অন্য মহিলার নজরের দোষ দিয়ে লাভ আছে? তোমার দুই ছেলে যে গায়ে গতরে বড় হয়েছে শুধু, সেটা দেখতে পাচ্ছ না? নিতুন সবসময় বাদর, ওটা তাও মানা যায়, কিন্তু বাবু, ও কিনা একটা পুলিশ অফিসার হয়ে খালি রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে। ওকে জিজ্ঞাসা করো তো, বাইক চালানোর সময় ও চোখ কোথায় দিয়ে রেখেছিল? কি লজ্জার একটা ব্যাপার। আমার ছেলে রাস্তার ওপরে পড়ে আমের ওপর গড়াগড়ি খাচ্ছিল। বড় ছেলের বিরুদ্ধে কথা শোনার ধাত নেই নীলা বেগমের। তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন, আমার বাবু কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছে নাকি? এভাবে বলছেন কেন? এরকম বেহুশের মতো কাজ ও এর আগে কখনো করেছে? ছেলেটা যে কি বাজেভাবে হাত ছিলে ফেলেছে সেটা দেখছেন না? ব্যথা একেবারে জ্বরে কাবু হয়ে আছে। নিতুন সজাগ বসেছিল। পায়ের ব্যথায় তার জগতের কিছুই ভালো লাগছে না। হাঁটুর লিগামেন্টের মাঝারি আকৃতির ছিঁড়লেও
পা ঠিক হতে লম্বা সময় লাগবে ডক্টরের ভাষ্যমতে। আপাতত পায়ে স্ক্রিপ ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে হালকা করে। কিছুদিন বেড রেস্টে থেকে পায়ের ফোলা কমার অপেক্ষা করতে হবে আগে। এর মধ্যে ডক্টরের বলা অন্যান্য চিকিৎসাও নিতে হবে। তারপর প্রয়োজন অনুসারে ফিজিওথেরাপি করাতে হতে পারে। নিতুনের পাশেই বিছানায় শটান হয়ে শুয়ে আছে অচেতন নয়ন। জ্বরে পুরোপুরি কাবুসে। বৃষ্টিতে ভেজার বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে। এই কয়েকদিন পার হয়ে যাওয়ার পর জ্বর কেন এলো কে জানে। প্রেম বৃষ্টিতে কাবু হওয়া জ্বর হবে সম্ভবত। অচেতন অবস্থায়ও তার চোখের পর্দায় ভাসছে সেই কালবৈশাখীর রাতে বিদ্যুতের ঝালকে দেখতে পাওয়া স্নেহার ফিরে তাকানোর দৃশ্য। ছোট্ট জীবনে অয়ন প্রকৃতির অসংখ্য চমৎকার দৃশ্য দেখেছে, কিন্তু অন্ধকারাচ্ছন্ন সেই রাতে প্রকৃতির সৌন্দর্য যেন সে নতুন করে আবিষ্কার করেছে। অচেতন অবস্থায় স্নেহার ফিরে তাকানোর স্মৃতিচারণ করতে করতে অয়ন কি যেন বিড়বিড়িয়ে ওঠে। নীলা বেগম ব্যস্ত হয়ে বড় ছেলের পাশে উঠে বসেন। ছেলের জ্বর পরখ করতে করতে তিনি স্বামীকে পাঠান জলপট্টি দেওয়ার ব্যবস্থা করতে। নিতুন ভাইয়ার দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলে, এখন দেখলে তো ভাইয়া, ব্যথা পেতে বয়স লাগে না। হ্যাঁ, আমার কান্নাকাটির জন্য কথা শোনাচ্ছিল, এখন কে বাচ্চাদের মতো গোঙাচ্ছে? অয়নের কানে নিতুনের কথা পৌঁছায় না। জ্বর এলেই সে খুব অসহায়ের মতো আচরণ করে। আজও জ্বরের ঘোরেই অসহায়ের ন্যায় প্রলয় বকতে থাকে। মা মা মা। ছেলের অবস্থায় নীলা বেগমের মাতৃহৃদয় আরেকটু আবেগে ভেসে যায়। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, হ্যাঁ বাবা, এই তো আম্মু, এই তো মা। ফাহিম নামক এক স্টুডেন্টকে পড়িয়ে সবে বেরিয়েছে স্নেহা। দুপুরের ঠিক সেইক্ষণ এখন যখন কিনা রাস্তাঘাট একেবারেই শুনশান থাকে। অলস দু চারটে কুকুরও বাদে রাস্তায় কোনো মানুষের আনাগোনা নেই। তাছাড়াও ফাহিমের বাসায় এদিকে সচরাচর মানুষের সমাগম কমই থাকে বলা যায়। আজ মাথার উপর রোদের তাপটাও তীব্র। স্নেহার হেঁটে যাওয়ার মতো একটু শক্তি নেই। বিভিন্ন ব্যস্ততায় গত দুদিন ধরে পানি খুবই কম খাওয়া পড়ছে তার, তাই ডিহাইড্রেশনে ভুগছে বোধহয় কিছুটা। ক্লান্ত স্নেহা রাস্তার ধারে দাঁড়িয়ে দুই পাশে দৃষ্টি বোলায়। কোনো খালি রিকশার আনাগোনা দেখা যাচ্ছে না। স্নেহার মেজাজ খারাপ হয়। যখন টাকা বাঁচানোর জন্য সে পায়ে হেঁটে যাতায়াত করে তখন ঠিকই রিকশার কোনো অভাব হয় না, অথচ যখন সে একটু আরাম পেতে রিকশা খোঁজে তখন যেন বাংলাদেশের সব রিকশা একই সঙ্গে উধাও হয়ে যায়। স্নেহা বিরক্তি নিয়ে ফুটপাত হয়ে হাঁটা ধরে। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে একটা রিকশা এসে তার পাশেই থামে। স্নেহা কিছু বলার পূর্বেই রিকশাওয়ালা নিজেই বলে ওঠে, চলেন আপা, আপনাকে আমিন বাজারে নামাই দেয়। স্নেহা চমকায়। পর মুহূর্তে তার দৃষ্টিতে ফুটে ওঠে সন্দিহান ভাব। সে জিজ্ঞেস করে, আমি আমিন বাজার যাব, সেটা আপনি কিভাবে জানলেন? মধ্যবয়স্ক রিকশাওয়ালা থতমত খেয়ে যায় নিজের বোকামিতে। তিনি ভয়ে কিছু বলতে পারেন না, কেবল বলে ওঠে, এইদিকে এখন রিক্সা পাইবেন না আপা, চলেন আপনারে নামাই দিয়ে আসি। রিকশাওয়ালার কথা শুনে স্নেহা এক মুহূর্তের জন্য দৃষ্টি নত করে সূত্র মেলানোর চেষ্টা করে। ঘটনা কি তা বুঝতে চাইছে সে। শুনশান রাস্তায় এই রিকশার আগমন এবং রিকশাওয়ালার কথাবার্তা খুবই সন্দেহজনক। তবে কি স্নেহা আর কিছু ভাবার আগেই ঠিক সেই মুহূর্তে তার সামনে দিয়ে একটা বাইক চলে যাওয়ার শব্দ হয়। স্নেহা চকিতে চোখ তুলে তাকায়, দেখে মোটামুটি উচ্চগতিতে তার সামনে দিয়ে চলে যাওয়া বাইক এবং বাইকের মালিককে। কালো রঙের বাইকের উপর বসে থাকা বাইকের মালিকের মুখ দেখার সুযোগ হলো না স্নেহার। হেলমেট পরিহিত লোকটার কেবল গায়ের গড়ন এবং পরিহিত পোশাকই তার চোখে পড়ে। ছিমছাম গড়নের লোকটার পরনে ছিল একটা সাদা রঙের টি শার্ট এবং জিন্স। গায়ের রংটাও স্নেহার ন্যায় রোদে পোড়া। সেকেন্ড কয়েক স্নেহা এতটুকুই দেখতে বাইকটা মোড় ঘুরে দৃষ্টিসীমার বাইরে চলে যায়। আর দেখা হলো না স্নেহার। তবে এতটুকু সে নিশ্চিত এই লোকটা তার পরিচিত কেউ নয়। তবে কে হতে পারে? সেই অদ্ভুত চিরকুটের লেখক। দুয়ে দুয়ে চার মেলাতেই স্নেহা চোখ তুলে রিকশাওয়ালার দিকে তাকায়। এক প্রকার আগুন ঝরা স্বরে সে জিজ্ঞেস করে, এই বাইকওয়ালা আপনাকে এখানে পাঠিয়েছে? চুপ করবেন না, জবাব দেন এক্ষুনি। রিকশাওয়ালা ভীতভঙ্গিতে কোনো মতে জবাব দেয়, আপা আপনি দাঁড়াই থাকেন না, ভাইয়ে কইছে আপনারে নামাই দিয়ে আসতে।
চলেন আপা। স্নেহার গার আগে রিরি করতে থাকে। ফাজলামি চলছে এখানে। তাকে কেউ স্টক করে বেড়াচ্ছে আর স্নেহা সেটা টেরই পায়নি। অসম্ভব। এই লোক কি স্নেহার থেকেও বেশি বুদ্ধি সম্পন্ন? দ্রুত বুদ্ধি দিয়ে স্নেহার মতো একজনের সঙ্গে লুকোচুরি খেলছে। কি সাহস, কি মারাত্মক দুঃসাহস। রিকশাওয়ালা আবারও বলে ওঠে, আপা যাইবেন না? স্নেহা রণচণ্ডী রূপ নিয়ে ঝাঝালো কায়দায় জবাব দেয়, নিজের অসভ্য লফাঙ্গা ভয়কে সাবধান করে দিন। আমি ফাইজলামি হজম করি না। এই ধরনের কাজ আর কখনো করতে দেখলে খুব খুব খারাপ হবে তার সঙ্গে। কথাটা শেষ করেই স্নেহা হনহনিয়ে হাঁটা ধরে। রিকশাওয়ালার সাহস হয় না তার পিছু পিছু আসার। উনি আপন জায়গায় রিকশা নিয়ে স্থির রয়। ঠিক সেই সময় তার শার্টের বুক পকেটে থাকা বাটন ফোনটায় একটা কল আসে। কলটা রিসিভ করে কানে চেপে ধরতেই অপর পাশ থেকে ভেসে আসে একটা প্রশ্ন। রিকশাওয়ালা সেই প্রশ্নের জবাবে বলে, রাগি আপা তো চেইতা গেল গা। গম ব্যস্ত হয়ে রাস্তাঘর থেকে বেরিয়ে আসেন দরজা খুলতে। ওনার আঁচলে হাত মুছে দরজা খুলতেই তিনি দেখেন স্নেহা দাঁড়িয়ে। মেয়েটার ঘেমে বাজে অবস্থা, মুখটাও কেমন শুকনো দেখাচ্ছে। স্নেহা সালাম দেয়, আসসালামু আলাইকুম আন্টি। নীলা বেগম ব্যস্ত হয়ে দরজায় প্রবেশপথ থেকে সরে দাঁড়িয়ে স্নেহাকে জায়গা করে দিয়ে বলে, এসো স্নেহা। সরি, তোমাকে এই দুপুরবেলা কষ্ট করে আসতে হলো, বাহিরে যা গরম। স্নেহা ঘরে প্রবেশ করতে করতে বলে, অসুবিধা নেই আন্টি, আমি তো এই সময়ই পড়াই সব সময়, আমার অভ্যাস আছে। নীলা বেগম স্নেহাকে আর ড্রয়িং রুমে বসতে দিলেন না, বরং নিজের রুমে নিয়ে এসি অন করে বসালেন। এই মেয়েটাকে দেখলে অজানা কারণে ওনার মায়া অনুভব হয়। আজ করতে পারেন মেয়েটার পরিশ্রম সম্পর্কে। এরকম মেয়েকে এসির নিচে বসিয়ে 2 মিনিট স্বস্তি দিতে পারলেও ওনার ভালো লাগে। স্নেহা নিজের হাতে থাকা ফলের ব্যাগটা নীলা বেগমের দিকে এগিয়ে দিয়ে বললেন, নিতুনের জন্য আন্টি। তুমি আবার এসব আনতে গেলে কেন? স্নেহা সামান্য সৌজন্যবোধের হাসি ফোটায় ঠোঁটে। নিতুনের পায়ের চোট সম্পর্কে তাকে 2 দিন আগেই জানানো হয়েছে। অসুস্থ বলে এই 2 দিন সে নীলা বেগমের কথাতেই নিতুনকে পড়াতে আসেনি। আজও পড়ানোর উদ্দেশ্যে আসেনি, বরং কিছু কথা বলতে তাকে ডাকা হয়েছে। এখন অসুস্থ কারো বাসায় আসলে অন্তত দুটো ভালো মন্দ ফল নিয়ে আসাটাও এক ধরনের সামাজিকতা। অসামাজিক স্নেহার মনে হলো একটু সামাজিকতা না দেখালে ব্যাপারটা খুবই বিশ্রী হবে। তাই সে ফলের দোকান থেকে খুঁজে দেশি 3 পদের ফল নিয়ে এসেছে অল্প করে। নীলা বেগম স্নেহাকে বসিয়ে একটু রান্নাঘরে যেতে চাইলে স্নেহা কিছুটা অনুরোধ করে বলে, আন্টি প্লিজ কোনো ঝামেলা করবেন না। নীলা বেগম সবসময় স্নেহার সঙ্গে কোমল স্বরে কথা বলেই অভ্যস্ত। তবে আজ তিনি মৃদু ধমক এবং শাসনের স্বরে বললেন, তুমি বসো চুপচাপ, আজকে কোনো না শুনবো না। আন্টি যা দেব চুপচাপ খাবে। ক্যান্টিন থেকে লাঞ্চ করে আসলেও খেতে হবে, না হয় যেতে দিচ্ছি না। স্নেহা আর কিছু বলার সুযোগ পায় না। নীলা বেগম বেরিয়ে গিয়েছে ইতিমধ্যে রুম থেকে। কিছুটা অস্বস্তিতে স্নেহা নিজেই নিজের নখ খুঁজছে। নীলা বেগম নিয়ে তার মনে তেমন কোনো সন্দেহ অনুভব হয়নি কখনো। তবু সে কিভাবে বোঝাবে যে সে অজানা কারো দেয়া খাবার খায় না। স্নেহা একা মানুষ, তাকে কেউ মেরে গুম করে দিলেও কেউ তার খোঁজ করতে আসবে না। তাই স্নেহা নিজে নিজের কারণে সবসময় সতর্ক থাকে। স্নেহা আশেপাশে তাকিয়ে কিছুটা হাঁসফাঁস করতে থাকে। হুট করে তার চোখে পড়ে একটা জিনিস, রুমের একটা ক্যাবিনেটের উপর থাকা ফটো ফ্রেমটা। ফ্রেমের ভেতরে বেশ কয়েকটা ছবি একসঙ্গে রাখা। সেখানে ডিসি কামরুল সাহেব, নীলা বেগম এবং ওনাদের 2 ছেলের বেশ কিছু ছবি রয়েছে। তবে একটা ছবিতে অচেনা এক সদস্যকেও দেখা যাচ্ছে। মানুষটা কে হতে পারে আন্দাজ করার পূর্বেই নীলা বেগম রুমে প্রবেশ করে একটা ঠান্ডা শরবতের গ্লাস হাতে দেন। স্নেহাকে শরবতের গ্লাসটা দিয়ে নীলা বেগম তার সামনে বসেন। গ্লাস হাতে নিলেও স্নেহা সেটাতে চুমুক দেয় না, বরং নীলা বেগমকে প্রশ্ন করেন, নিতুনের এখন কি অবস্থা আন্টি? নীলা বেগম মন খারাপ করে বলেন, কি আর বলবো, পা নিয়ে হাঁটাচলা কিছুই একা করতে পারছে না ছেলেটা। এই বছরই এমন একটা ব্যথা পেল, ওর জন্য চিন্তায় কাহিল অবস্থা। এর মধ্যে আবার নিতুনের ব্যথা পাওয়ার পরের দিন বাবুটাও কি ভয়ঙ্কর একটা বাইক অ্যাক্সিডেন্ট করে বাড়ি ফিরল। ভাগ্যিস বেশি ক্ষয়ক্ষতি হয়নি, হাত পা ছিলেছে এই আর কি।
কিন্তু ব্যথায় আজ 2 দিন ধরে ছেলে আমার অচেতন হয়ে পড়ে আছে। দুটো ছেলেরই এই অবস্থা দেখলে কি আর ভালো লাগে বলো? বাবা মায়ের দামরাবাবু অর্থাৎ অয়নের সেই বাইক অ্যাক্সিডেন্ট সম্পর্কে স্নেহা আগে থেকেই অবগত, তাই সেটা নিয়ে খুব একটা অবাক হলো না। তবে সামান্য এক অ্যাক্সিডেন্টে একটা প্রায় 6 ফুটের তাগড়া লোক জ্বর এনে অচেতন হয়ে আছে শুনে সে অবাক হলো। এই লোক এতটা নাজুক? এখন তো স্নেহা প্রায় নিশ্চিত যে এই লোক জালিয়াতি করে পুলিশ হয়েছে। না হয় এই চোরয়ের কলিজা নিয়ে পুলিশ কিভাবে হলো? নীলা বেগম মহিলা মানুষ, 2 মিনিটের জন্য মন খারাপের কথা বলার মানুষ পেতেই তিনি দুঃখী মুখ নিয়ে বলে যেতে থাকলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।